মানে সবাই তো বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো দেখে ফেলবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। গত বছরের ভয়াবহ ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১,৪০০ জন। এমনই ভয়াবহ পরিসংখ্যান উঠে এসেছে জাতিসংঘের তদন্তে। এবার সেই সহিংসতার পেছনে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ হিসেবে সামনে এসেছে একটি গোপন ফোনালাপ, যা অডিও ফরেনসিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে বিশ্বাসযোগ্য। বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই প্রকাশিত ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে যেখানেই পাবে গুলি করবে। এই বক্তব্য স্পষ্টতই নিরাপত্তা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাহিনীকে সরাসরি গুলি চালানোর অনুমতি দেওয়ার নির্দেশ, যা ঘটনার সময়কার বাস্তবতার সঙ্গেও মিলে যায়। এই ফোনালাপটি ঘটে ২০২৪ সালের ১৮ জুলাই, যখন ঢাকায় বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ বর্বর শক্তি প্রয়োগ শুরু করে। বিবিসি ও বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি দুই পক্ষই নিশ্চিত করেছে যে এটি শেখ হাসিনারই কণ্ঠ। আন্তর্জাতিক অডিও বিশ্লেষক সংস্থা এয়ারশট এর পরীক্ষায়ও উঠে এসেছে, অডিওটিতে কোনো কাটা ছেঁড়া বা কৃত্রিমতা নেই, বরং এটি একটি বাস্তব সময়ের রেকর্ডিং, যা স্পষ্ট বিদ্যুৎ চৌম্বক তরঙ্গের প্রমাণ মেলে, যা অডিওর স্বচ্ছতা ও আসলত্ব প্রমাণ করে। এই অডিও এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মানবতা বিরোধী অপরাধ মামলার মূল প্রমাণ হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী তিনি শুধু সহিংসতার নির্দেশ দেননি, বরং বিক্ষোভ দমনে সশস্ত্র বাহিনী নামানোর পাশাপাশি হত্যাযজ্ঞ রোধে কোনো পদক্ষেপও নেননি। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ৫ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে, যেখানে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত ৫২ জন। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, সেনাবাহিনী এলাকা ত্যাগ করার পরপরই পুলিশ নির্বিচারে গুলি চালাতে থাকে এবং বিক্ষোভকারীরা পলায়নের চেষ্টা করলে তাদের ওপরও গুলি বর্ষিত হয়। ঘটনার প্রতিশোধে সেদিন রাতেই যাত্রাবাড়ি থানা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ হারান ৬ জন পুলিশ সদস্য। ঘটনার জেরে ৬০ পুলিশ সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তারা জানিয়েছে কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে জড়িত ছিল, যার তদন্ত চলছে। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ এই অডিও সত্যতা স্বীকার না করলেও এটিকে অবৈধ বা ইচ্ছাকৃত হত্যার প্রমাণ নয় বলে দাবি করছে। তাদের ভাষায় পরিস্থিতি সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জানিয়েছেন এই অডিওটি এবং অন্যান্য ঘটনার সব প্রমাণ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গঠনের জন্য যথেষ্ট। এখন ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের অনুরোধেও এখন পর্যন্ত ভারত তার হস্তান্তরে সাড়া দেননি, ফলে অনুপস্থিতিতেই শুরু হয়েছে তার বিচার। এদিকে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন, যারা দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। তবে এই পরিস্থিতিতে এখনো অনিশ্চিত আওয়ামী লীগ আদৌ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এই রুদ্ধশ্বাস নাটকের কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি নিজ দেশের জনগণের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? আর যদি দিয়ে থাকেন, তবে সেই রক্তাক্ত অধ্যায়ের দায় কি তিনি এড়াতে পারবেন? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ। দেশের অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম সাহসী ও আলোচিত নাম ইলিয়াস হোসাইন। তার একটি ভিডিও পোস্ট মানেই নতুন আলোচনা, অস্বস্তি আর ক্ষমতার কেন্দ্রে কাঁপন। দুর্নীতির অন্ধকার অলিগলি থেকে তথ্য টেনে এনে তিনি যেভাবে তা জনসম্মুখে উন্মোচন করছেন, তাতে রাষ্ট্রের অভ্যন্তরীণ ভারসাম্য পর্যন্ত টলে উঠে। বারবার বেরিয়ে আসে সেই থলের বিড়াল, যা বের হোক কখনো কেউই চায় না। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন একটি ভিডিও, যা প্রকাশের পরপরই ভাইরাল, মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, ঝড় উঠে নেট দুনিয়ায়। ভিডিওতে উঠে আসে স্পর্শকাতর প্রতিচ্ছবি, যা সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল আর বিতর্কের বানে জর্জরিত করছে ইলিয়াসকে।
সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। তার মন্তব্যের ঘরে ছুড়ে দেওয়া হচ্ছে একের পর এক বাক্যের ঝনঝনানি। একজন লিখেছেন, এইভাবে অশ্লীলতা ছড়ানোকে কোনোভাবেই উৎসাহিত করতে পারি না, আপনার উচিত হয়নি এটাকে পাবলিশ করার। আরেকজন লিখেছেন, তুষার ভাইয়ের অসমাপ্ত কষ্টটা আপাতত একটু লাঘব হবে বলে মনে হচ্ছে। বিএনপির এক নেত্রীকে ইঙ্গিত দিয়ে একজন লিখেছেন, এই ফালতু মহিলাকে বাদ দিয়ে রুমিনকে ধরেন, তা না হলে সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য। ইলিয়াসকে সতর্ক করে আরেকজন লিখেছেন, এসব ঠিক না, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা ছেলেরাও আপনাকে ফলো করে। এদিকে কিছুদিন আগেই রুমিন ফারহানার একটি রাজনৈতিক বক্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইলিয়াস লিখেছেন, রুমিন আপা সাবধান, দিন দিন মাত্রা অতিক্রম করছেন। 32 নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিসও বের হয়ে যেতে পারে। এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কারো মতে এটি সতর্ক বার্তা, আবার কারো কাছে এটি পরোক্ষ হুমকি। রাজনৈতিক অঙ্গনে এমন উচ্চ পর্যায়ের নারী নেত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য সামনে আসায় আলোচনা আরো তীব্র হয়েছে। অনেকে মনে করছেন ইলিয়াস যেন একাই ক্ষমতার খোলস খুলে দেওয়ার ব্রত নিয়ে মাঠে নামা এক সাইবার বিপ্লবী। আবার অনেকে আশঙ্কা করছেন ব্যক্তিগত মন্তব্যের নামে কোথাও যেন নোংরা রাজনীতির পথ প্রশস্ত না হয়। সবশেষ একটা প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে চারদিকে, ইলিয়াস হোসেন কি সত্য উন্মোচনের লড়াই চালিয়ে যাচ্ছেন, নাকি এই লড়াইয়ে ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন অনিয়ন্ত্রিত এক নতুন খেলায়? হঠাৎ যেন রপ্তানি খাতে নেমে এসেছে কালো মেঘ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বাংলাদেশের জন্য যেন এক অদৃশ্য ঘূর্ণিঝড়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের সবচেয়ে বড় ও স্পর্শকাতর খাত তৈরি পোশাক শিল্প। বাণিজ্যের আকাশে এমন বিপদের পূর্বাভাস আগেও এসেছে, কিন্তু এবারের ঝাপটাটা যেন আরেকটু শক্তিশালী ও আরেকটু গভীর। এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে তৈরি পোশাক খাত থাকলেও বাদ যাবে না কৃষি পণ্য সহ অন্যান্য রপ্তানি পণ্য। এই চাপ দেশের সামগ্রিক অর্থনীতিকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর সভাপতি মাহমুদ হাসান খান জানান, এই শুল্ক নীতির কারণে তৈরি পোশাক খাতে আনুমানিক $8 বিলিয়ন অর্ডার ঝরে যেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান শুধু মার্কিন বাজারের ওপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করে। এই বাজার সংকুচিত হলে তাদের টিকে থাকায় দুঃসাধ্য হয়ে পড়বে। ফলে এসব গার্মেন্টস ইউরোপ বা কানাডার দিকে ঝুঁকবে, যার ফলে শুরু হবে এক অসম প্রতিযোগিতা বলে জানান BGME এর সভাপতি। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, শুধু USTR এর সঙ্গে আলোচনা যথেষ্ট নয়, ওয়াশিংটনে কৌশলগতভাবে লবিস্টিক নিয়োগ দিয়ে আরও গভীর ও রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল। ভারত ও ভিয়েতনাম ইতিমধ্যে এমন পদক্ষেপ নিয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ PCD এর সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের ভাষায়, আলোচনায় অপ্রকাশযোগ্য কিছু শর্ত থাকায় অংশীজনদের মতামত নেওয়া সম্ভব হয়নি। এসব শর্তে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও ভূরাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে সরকারের উচিত এখন বাকিদের আস্থায় নিয়ে সামনে এগোনো। বিশ্লেষকরা বলছেন, এখনো আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই যত দ্রুত সম্ভব কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত। প্রয়োজনে পেশাদার লবিস্টিক নিয়োগ দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান জোরালো করা জরুরি। শুল্ক আরোপের ধাক্কা শুধু একটি গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার খবর নয়, এটা হাজারো শ্রমিকের জীবিকা, দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ থমকে যাওয়ার পূর্বাভাস। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ। 5 আগস্ট 2024, ঢাকার আকাশে তখনও রোদের ঝলকানি।
ব্যস্ত রাস্তায় মানুষের গম গম শব্দ। হঠাৎ সবকিছু থেমে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে যাত্রাবাড়ির বুকে নামে মৃত্যুর নিঃশব্দ কুয়াশা। মুহূর্তের মধ্যেই গর্জে ওঠে স্বয়ং রাষ্ট্রের ট্রিগার, আর শুরু হয় এক পৈশাচিক হত্যাযজ্ঞ। তপ্ত পিচঢালা মহাসড়কে লুটিয়ে পড়ে একের পর এক দেহ। রক্ত গড়িয়ে নামে নালায়, বাতাস ভারী হয়ে ওঠে চিৎকারে। কেউ ছুটছে গুলির সামনে দাঁড়িয়ে প্রিয়জনকে টানতে, কেউ মরার আগে মুঠোফোনে বলতে চাইছে শেষ কথা, আমি বেঁচে ফিরবো না ভাই। আর পুলিশের সামনে নির্লিপ্ততা, যেন এই মৃত্যু, এই রক্ত তাদের কাছে কেবল নির্দেশ পালন মাত্র। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, born to bond। কে দিল সেই নির্দেশ? প্রশ্নটা তখন বাতাসে ভাসছিল। কেউ জোরে বলতেও ভয় পেত। কিন্তু এরপর বছর খানেক পেরিয়ে গেল, যখন শহরের দেয়ালে দেয়ালে শুধু লাশের পোস্টার, তখনই ফাঁস হওয়া অডিও কলের সত্যতা মিলে। ভয়াত কণ্ঠে নয়, বরং নিষ্ঠুর নিক্ষিপ্ত গলায় নির্দেশ দিচ্ছেন এক পৈশাচিক নারী, যে কটা পাবে সবাইকে গুলি করবে। অডিও বিশ্লেষণ করে জাতিসংঘ সংস্থা ইয়াসর জানায়, এই কণ্ঠ হুবহু মিলে যায় শেখ হাসিনার সঙ্গে। সেই মুহূর্তেই যেন দ্বিতীয়বার রক্তঝরে বেঁচে থাকা মানুষের রগে। যাত্রাবাড়ির বিকেল শুধু আর একটি হত্যাযজ্ঞ নয়, এটি হয়ে ওঠে ইতিহাসের নির্মমতম প্রশ্নচিহ্ন। মাত্র 30 মিনিটেরও কম সময়, কিন্তু সেই আধা ঘন্টার ভেতরেই যাত্রাবাড়ির বাতাস ভারী হয়ে ওঠে বারুদের গন্ধে, আর রাস্তাগুলো রঞ্জিত হয় মানুষের রক্তে। বিকেল 3:17 থেমেছিল না গুলিবর্ষণ। বিবিসির হাতে থাকা ড্রোন ফুটেজে স্পষ্ট দেখা যায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে আছে নিথর দেহ, চারপাশে আতঙ্কে ছুটছে মানুষ। রিকশায় ভ্যানে করে আহতদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। কেউ তখনও জানত না এই ক্ষণিক সময়ের মধ্যেই দেশ হারাবে 52টি জীবন। প্রথমে বলা হয়েছিল 30 জন মারা গেছেন, কিন্তু দিন পেরিয়ে অনুসন্ধান যত গভীর হয়, বেরিয়ে আসে ভয়াবহ সত্য। নিহতদের পরিবারের জবানবন্দি, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করে, সেদিন যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ প্রাণ হারান পুলিশের গুলিতে। আর পুলিশের পক্ষেও ছিল ক্ষয়ক্ষতি। পাল্টা সহিংসতায় 6 জন পুলিশ সদস্য নিহত হন। একটি বিকেল, 30 মিনিটেরও কম সময়, কিন্তু সেই সময়ই থেমে গেল 58টি হৃদয়ের স্পন্দন। যাদের অপরাধ ছিল, তারা গণতন্ত্র চেয়েছিল। প্রশ্ন এখন একটাই, কার আদেশে মারা গেল 52 জন মানুষ? কার নির্দেশে থেমে গেল না ট্রিগার? আর কতদিনই বা রাষ্ট্র নিজেই লুকিয়ে রাখবে নিজের ভয়াবহ মুখ? কবে হবে সেই স্বৈরাচার খুনির বিচার? দেশের মানুষের মুখে ঘুরছে এসব প্রশ্ন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভাঙন দেখা দিয়েছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 14টি স্থানে। ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বাঁধগুলো ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 30টির বেশি গ্রাম। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। 133 জনের বেশি মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছে বিভিন্ন সরকারি স্থাপনায়। পরশুরাম উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে জেলা সদরের সড়কের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ডুবে গিয়েছে গ্রামীণ সড়ক ও ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধ মেরামতের কাজ শুরু হলেও তা ব্যাহত হচ্ছে টানা বৃষ্টির কারণে। তবে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের জন্য কাজ শুরু করেছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, born to bond। ফেনীর জেলা প্রশাসক জানিয়েছে, শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হবে খুব দ্রুত। ইতিমধ্যেই 2 উপজেলায় বিতরণ করা হয়েছে অন্তত 800 প্যাকেট খাবার। ফুলগাজী উপজেলায় স্থগিত করা হয়েছে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বর্ষণ অব্যাহত থাকলেও তা ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আবহাওয়া বিভাগ। ফেনীর 3 নদীর প্লাবন এবার নতুন করে দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢল, দুর্বল বাঁধ এবং টানা বৃষ্টির সম্মিলিত আঘাতে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। প্রশ্ন উঠেছে, দ্রুত প্রতিক্রিয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশলে কতটা প্রস্তুত দেশের দুর্যোগ ব্যবস্থাপনা? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।